ভাবুন তো, পৃথিবীর দুই মহাশক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, পারমাণবিক বোমা তৈরি করছে, মহাকাশে প্রতিযোগিতা করছে, বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বাড়াচ্ছে, তবুও তারা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। এই অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর সংঘর্ষকেই বলা হয় ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব ঠান্ডা যুদ্ধ কী, কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, এর প্রধান বৈশিষ্ট্য, এর গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এবং কিভাবে এই দীর্ঘ সংঘর্ষের অবসান ঘটে তা সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইয়াল্টা কনফারেন্স। এই ইয়াল্টা কনফারেন্স 1945 সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছিল। এই কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল আর সোভিয়েত ইউনিয়নের নেতা স্ট্যালিন একত্রে বসেছিলেন। তারা যুদ্ধ পরবর্তী ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে তা নিয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনৈতিক পুনর্গঠন, জার্মানির ভবিষ্যৎ এবং পূর্ব ইউরোপের দেশগুলিতে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক প্রভাব বজায় রাখতে চেয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষপাতী ছিল। এই মতাদর্শগত বিরোধী পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধের ভিত্তি গড়ে তোলে। বাস্তবে ঠান্ডা যুদ্ধ ছিল এক মতাদর্শগত লড়াই। কোন দুটি মতাদর্শের মধ্যে লড়াই? একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন উদারবাদী পুঁজিবাদী মতাদর্শ, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বা সাম্যবাদী মতাদর্শ। উভয় শক্তি নিজেদের মতাদর্শ সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অর্থাৎ তারা চেয়েছিল সমগ্র বিশ্বকে তাদের মতো পরিচালিত করতে, বিশ্বের দেশগুলিকে তাদের মতাদর্শের আওতায় আনতে। আর এই প্রতিযোগিতা থেকেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী ঠান্ডা যুদ্ধ। এবার আমরা দুটো মতাদর্শ সম্পর্কে স্পষ্টভাবে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব আমেরিকার উদারবাদী মতাদর্শ সম্পর্কে। উদারবাদ বলতে বোঝায় রাষ্ট্রের অবাধ নিয়ন্ত্রণ হ্রাস করা এবং ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা। এখানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্র অপ্রয়োজনে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। ব্যক্তি তার মতো করে নিজেদের অধিকার ভোগ করবে, সম্পত্তি তৈরি করবে, অর্থ উপার্জন করবে। রাষ্ট্র এখানে বাধা দেবে না। হ্যাঁ, তবে রাষ্ট্র বাধা দেবে যদি ব্যক্তি কোনো ভুল করে, অন্যায় অপরাধ করে বা কারো ক্ষতি করে। তাছাড়া এখানে রাষ্ট্র বাধা দেবে না। তাহলে ব্যক্তি নিজের মতো করে চলবে, রাষ্ট্র তাতে বাধা দেবে না। রাষ্ট্র ব্যক্তির সম্পত্তি কেড়ে নেবে না। উদারবাদে ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকার করা হয়। এই উদারবাদ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও বানানো আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবার আমরা জেনে নেব এর বিপরীত মতাদর্শ সাম্যবাদ বা কমিউনিজম সম্পর্কে। এই মতবাদের মূল কথা হলো প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাওনা পাবে। চলো একটু বুঝিয়ে দেই। যে ব্যক্তির যেমন সামর্থ্য সেই ব্যক্তি তেমন কাজ করবে। যেমন কেউ যদি ডক্টর হয় তাহলে সে তার ডাক্তারি করবে, কেউ যদি শিক্ষক হয় সে পড়াবে, কেউ যদি কৃষক হয় তাহলে সে চাষাবাদ করবে, কেউ যদি শ্রমিক হয় তাহলে সে শ্রমিকের কাজ করবে। অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কিন্তু সে ততটাই পাবে যতটা তার প্রয়োজন বা নিডস, এর বেশি সে পাবে না। অর্থাৎ রাষ্ট্র মানুষকে ততটাই বন্টন করে দেবে যতটা সেই মানুষটার প্রয়োজন। কেউ যদি ডক্টর হয় তাহলে যে সে অনেক বেশি বন্টন পাবে তা নয়, রাষ্ট্র তাকে ততটাই দেবে যতটা তার প্রয়োজন, যতটা তার দরকার। এমনকি একজন শ্রমিক, তার যদি ডক্টরের থেকে বেশি অর্থ বা সম্পদ বন্টনের দরকার পড়ে তাহলে তাকে রাষ্ট্র বেশি করে সম্পদ বন্টন বা বেশি করে তার প্রয়োজন পূরণ করবে। অর্থাৎ রাষ্ট্র মানুষকে তার প্রয়োজন অনুযায়ী সম্পদ বা অর্থ বন্টন করবে। তাহলে সাম্যবাদে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। এখানে সবাই সমান থাকবে, কোনো শ্রেণী থাকবে না, কোনো ধনী গরিব বৈষম্য থাকবে না। কোনো একজন ব্যক্তি অনেক উঁচু তলায় থাকবেন আর কেউ ছোট ছোট কুঁড়ে ঘরে থাকবেন, এমনটা হবে না।
একজন ব্যক্তি প্রায় ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাবেন, আর কারো ঘরে দুবেলা পেট ভরে খাবার মতো অন্ন থাকবে না, এমন সমাজ ব্যবস্থার বিরোধিতা করে সাম্যবাদ। সাম্যবাদে বৈষম্যহীন, শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়। ঠান্ডা লড়াই কিন্তু ছিল এই দুটি বিপরীতমুখী মতাদর্শের লড়াই, অর্থাৎ উদারবাদ ও সাম্যবাদের মধ্যে লড়াই। এখানে কিন্তু বাস্তবিক অর্থে কোনো যুদ্ধ হয়নি। বিশ্বের দেশগুলি সাম্যবাদ না উদারবাদ, কোন মতাদর্শের দ্বারা পরিচালিত হবে তা নিয়ে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক উত্তেজনাময় পরিস্থিতিই ছিল ঠান্ডা যুদ্ধ। তাহলে এই ঠান্ডা যুদ্ধে কিন্তু কোনো বাস্তবিক যুদ্ধ হয়নি বা সরাসরি যুদ্ধ হয়নি। এই যুদ্ধ ছিল বাস্তবে সমগ্র বিশ্বের দেশগুলিকে আমেরিকা নাকি সোভিয়েত ইউনিয়ন কে সবচেয়ে বেশি প্রভাবিত বা নিয়ন্ত্রিত করতে পারবে তার লড়াই। অর্থাৎ বিশ্বের দেশগুলি কোন মতাদর্শ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা হবে তার লড়াই। কোন দেশের রাজনৈতিক ক্ষমতা বেশি তা নিয়ে লড়াই, কোন দেশের অর্থনৈতিক ক্ষমতা বেশি তা নিয়ে লড়াই, কোন দেশের সামরিক বা পারমাণবিক ক্ষমতা বেশি তা নিয়ে লড়াই, কোন দেশের প্রভাব বেশি তা নিয়ে লড়াই, কোন দেশ টেকনোলজিতে কত উন্নত, কোন দেশ সবার আগে মহাকাশ ও চাঁদে যেতে পারে তার লড়াই। আবার এই ঠান্ডা যুদ্ধ কিন্তু ছিল প্রক্সি লড়াইও। এখানে দেখা যায় উত্তর কোরিয়ার হয়ে যুদ্ধ করতে সোভিয়েত ইউনিয়নকে এবং দক্ষিণ কোরিয়ার হয়ে যুদ্ধে নামতে আমেরিকাকে। এবার আমরা ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি দেখে নেব। 1985 সালে মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত ও পেরেস্ট্রয়কা নামক দুটি নীতি চালু করে। গ্লাসনস্ত নীতিতে সোভিয়েত ইউনিয়নকে ওপেন বা মুক্ত হওয়ার কথা বলা হয়, ফলে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পায় এবং স্বচ্ছতা ও সংবাদপত্রের মাধ্যমে মত প্রকাশের বিষয়টি গুরুত্ব পায়। আবার মিখাইল গর্বাচেভ পেরেস্ট্রয়কা নামক নতুন একটি নীতি চালু করে এ সময়। এই নীতিটি কি? এখানে পুঁজিবাদী সংস্কার ও অর্থনৈতিক সংস্কারের কথা বলা হয়। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এই সময় নানান সমস্যার মধ্যে পড়ে নতুন অর্থনীতির খোঁজ করে, তখন পেরেস্ট্রয়কা বা পুঁজিবাদী সংস্কার নীতি গ্রহণ করা হয়। এছাড়াও 1989 সালে পূর্ব ও পশ্চিম জার্মানির মানুষ বার্লিন ওয়াল ভেঙে একত্রিত হয়ে যায়। এরপরেই সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে গিয়ে 15টি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সঙ্গে সঙ্গেই ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে বা ঠান্ডা লড়াই শেষ হয়। তাহলে ঠান্ডা যুদ্ধ কোনো কিন্তু বাস্তবিক যুদ্ধ ছিল না, কোনো হট ওয়ার ছিল না, কোনো রক্তাক্ষয়ী যুদ্ধ ছিল না। এটি ছিল এক মতাদর্শগত লড়াই, এক তীব্র উত্তেজনাময় এবং যুদ্ধময় অবস্থা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তাহলে ঠান্ডা যুদ্ধ কাকে বলে? আমরা কি লিখব? ঠান্ডা লড়াই হলো পশ্চিমী শক্তি জোটের সঙ্গে পূর্বের সোভিয়েত জোটের মধ্যে উত্তেজনা ও তীব্র প্রতিযোগিতার এমন অবস্থা যা বিরোধ ও সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করলেও বিবাদমান উভয় পক্ষকেই প্রত্যক্ষভাবে পারস্পরিক যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। আশা করি তোমরা ঠান্ডা যুদ্ধ কি তা বুঝতে পেরেছ। চলো ভিডিওটি একটু সামারাইজ করে দেই। ঠান্ডা যুদ্ধের সূচনা। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইয়াল্টা কনফারেন্স। 1945 সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত নেতা স্ট্যালিন যুদ্ধ পরবর্তী ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। ইয়াল্টা কনফারেন্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক প্রভাব বজায় রাখতে চেয়েছিল, অন্যদিকে আমেরিকা সেখানে গণতান্ত্রিক ও পুঁজিবাদী ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল। এই মতাদর্শগত বিরোধ থেকেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধের মূল কারণ, বাস্তবে ঠান্ডা যুদ্ধ ছিল দুটি বিপরীত মতাদর্শের সংঘর্ষ। একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন উদারবাদী পুঁজিবাদী মতাদর্শ, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সাম্যবাদী বা সমাজতান্ত্রিক মতবাদ। উভয় পক্ষই নিজেদের মতাদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিল, ফলে শুরু হয় দীর্ঘ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা। ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য। ঠান্ডা যুদ্ধ কোনো প্রত্যক্ষ যুদ্ধ ছিল না, এটি ছিল উত্তেজনা, প্রতিযোগিতা এবং শক্তি প্রদর্শনের যুদ্ধ। এই সময় দেখা যায় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ প্রতিযোগিতা, সামরিক জোট গঠন, ন্যাটো ভার্সেস ওয়ারস আমরা এই সময় দেখি, প্রক্সি যুদ্ধ দেখি।
ঠান্ডা যুদ্ধের অবসান 1985 সালে মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত ও পেরেস্তোইকা নামক দুটি নীতি চালু করেন। গ্লাসনস্তের মাধ্যমে স্বচ্ছতা ও মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি পায় এবং পেরেস্তোইকার মাধ্যমে অর্থনৈতিক সংস্কার আনা হয়। এছাড়া 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়ে গেলে অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় এবং এর মাধ্যমেই সমাপ্তি ঘটে ঠান্ডা যুদ্ধের। তাহলে ঠান্ডা যুদ্ধ কিন্তু কোনো প্রত্যক্ষ বা রক্তাক্ষয়ী সরাসরি যুদ্ধ নয়, এটি ছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘ রাজনৈতিক, সামরিক ও মতাদর্শগত প্রতিযোগিতা। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু কিউবা সংকটও দেখা দেয়। এই কিউবা সংকট নিয়ে আমার একটি শর্ট ভিডিও বানানো আছে, তোমরা চাইলে তা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।